বলো যে? বর্ষ, সময় কিন্তু থেমে থাকে না, সময় চলে যাচ্ছে। আর এখন 12টা বাজে, দুটোর মধ্যে আমাদের বেশ সব কাজ কমপ্লিট করতে হবে। বর্ষ, কি হয়েছে? এভাবে তাকিয়ে থেকে সময় নষ্ট করছো? সময় চলে যাচ্ছে, সামনে আরো অনেক অনেক সময় পড়ে আছে। জাস্ট একটু ভাবো তো যে আমরা দুজন যে কাজটা করতে যাচ্ছি, আমরা চাইলে কিন্তু আমাদের ফ্যামিলির সবাইকে খুশি রেখে সে একই কাজটা করতে পারি, পারি না? মানে? মানে খুব সহজ, আমরা দুজন বিয়ে করতে যাচ্ছি এবং সেটা আমাদের বাবা মার অবাধ্য, তাই বলছি একটু ভাবো প্লিজ। বাহ, খুব ভালো বলেছো। আমি আমার ফ্যামিলিকে রেখে তোমাকে বিশ্বাস করে তোমার হাত ধরে আজকে তোমার বাড়িতে এসে পৌঁছেছি, আর তুমি আমাকে বলছো আবার ভাবতে। আমি আবার নতুন করে ভাববো, তারপর আমি আমার ফ্যামিলির কাছে আবার ফেরত চলে যাব, তাই তো? বর্ষা, একটা কথা তুমি জেনে রাখো, আমি এই মুখ নিয়ে আমার ফ্যামিলির কাছে আর কোনোদিন ফেরত যাব না, কোনোদিন না। জলের স্রোতে তোমার চোখের কাজল মুছে যাবে। আজ ভরা পূর্ণিমায় আলো ধরে রাখো তোমার চোখে। বর্ষ, আমি আমার সারাটা জীবন তোমার পাশে থেকে উপভোগ করতে চাই। তাহলে তো দেরি করছো কেন? যাও না। কোথায়? আসলে বিয়ে করব, তোমার জন্য কিছু কেনাকাটা করবো না? না, আমার জন্য কিচ্ছু কেনাকাটা করতে হবে না। বউ সাজতে যতটুকু দরকার ততটুকু আমি সঙ্গে নিয়ে আসছি। আরে, তাহলে কিচ্ছু কিনবো না? কিছু লাগবে না, তুমি শুধু কাজে নিয়ে আসো। ঠিক আছে, কিন্তু তুমি একা একা কি করে সাজবে? আশ্চর্য, বউ তো সাজবা আমি, তুমি এত কেন টেনশন করছো? তুমি টেনশন করো যে কাজী সাহেবের সাথে আরো 2-3 জন লোক লাগবে, আর পরিচিতদের মধ্যে হলে ভালো হয়। ওকে?
হ্যালো। হ্যালো, আর কত দূর? এই তো, আর মাত্র হাফ অ্যান আওয়ার লাগবে। কি বললে? এখনো হাফ অ্যান আওয়ার? একটু জলদি করো না প্লিজ। আর বাবা, আমি খুব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছি, একটু অপেক্ষা করো। আচ্ছা, শোনো, আমার সাজগোজ একদম কমপ্লিট। আর সাজগোজ কমপ্লিট হওয়ার পর তো আমি মিররের দিকে তাকাতেই পারছি না। লজ্জা লাগছে? হুম, অনেক। আচ্ছা তাহলে এক কাজ করো, চোখের পলক বন্ধ করে রাখো, আমি এলে তারপর খুলবে। ঠিক আছে, এই আমি চোখ বন্ধ করলাম, তুমি আসলেই কিন্তু আমি চোখ খুলবো। হ্যাঁ। আর শোনো না, একটু তাড়াতাড়ি এসো, না হলে চোখ ব্যথা হয়ে যাবে না? ওকে, বাই। কটা বাজে? বর্ষ কোথায়? ফোনও তো করেনি। বর্ষ, বর্ষ তুমি এত দেরি করলে কেন? আমি তোমার জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। তুমি কেন এত দেরি করলে? দেরি যে হয়ে গেল, বিশ্বাস করো, আমি দেরি করতে চাইনি। কোমল, কোমল প্লিজ কেঁদো না। এই দেখো, আমি তো চলে এসেছি, তাই না? ও হ্যাঁ, তোমাকে পরিচয় করে দিই, উনি হচ্ছেন না আমার চাচা। আর কোমল, হ্যাঁ ওই চাচা যান না, কটা দিন আমাদের সঙ্গে থাকবেন। সে তো ভালো কথা, থাকবেন, কিন্তু তুমি বিয়ে? আরে বাবা, মানে বিয়েতে একজন অভিভাবক থাকতে হয় না? তুই দেখো,
তোমারও কোনো অভিভাবক নেই, আমার নেই, এই জন্য তো চাচাকে এখানে নিয়ে এলাম। এর মানে তুমি কি বলতে চাইছো? যে আজকে আমাদের বিয়ে হবে না? প্লিজ প্লিজ আমার উপর অভিমান করো না। আমাদের বিয়ের জন্যই তো চাচাজানকে নিয়ে এলাম। চাচাজান নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিবেন। কি চাচাজান ঠিক বলেছেন? কোমল, 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 কেন মিছে মিছে অভিমান করছো বলো তো? কেন বুঝতে চাইছো না আমাকে? কোমল, আমার না, আমার জন্ম হয়েছে তোমার জন্য। আমার মৃত্যু হবে তোমার পাশে থেকে। আমি তোমাকে ভালোবাসতাম, এখনো বাসি। কোমল প্লিজ, তুমি কেঁদো না। তোমার এই কান্না জড়ানোর মুখটা না আমি সহ্য করতে পারি না। And I promise we will get married. Please just trust me. Please. বর্ষ, বর্ষ, বর্ষ। Good morning. গুড মর্নিং। আচ্ছা, সকালে তুমি কিছু খেয়েছো তো? তোমাকে রেখে কি করে খাই বলো তো? ঠিক আছে, তাহলে আমি নিজ হাতে তোমার জন্য নাস্তা বানিয়েছি। তুমি একটু ওয়েট করো, একসাথে খাবো। কি ব্যাপার? কি দেখছো? তোমাকে, একজন পারফেক্ট গৃহিণীকে। বিয়ে করে তোমার সাথে থেকে গেলে ভালো লাগতো। মানে কি আবল তাবল বলছো? মানে আমাকে বিয়ে করে রেখে আবার কোথায় যাবে? কোথাও না, তোমার পাশেই থাকবো। তুমি প্রতিদিন নতুন নতুন রেসিপি রান্না করে দেবে আর মজা করে খাবো। আমি একজন পারফেক্ট গৃহিণী হতে চাই, স্বামী, সংসার আর সন্তানকে নিয়ে একদম সুখী জীবন করতে চাই। এখন যাও, নাস্তা রেডি হয়ে গেছে, চাচাজানকে নিয়ে ডাইনিং এ বসে আমি আসছি। ওকে? Okay.
বসে আছো? চাচাকে ডাকুনি? ওই চাচান সকালে নাস্তা মানে উনি সকালে নাস্তা খান না। নাস্তা খান না মানে? কি বলছো এগুলো? মানে আমরা নাস্তা খাবো, তিনি খাবেন না? আমি ডেকে নিয়ে আসি। আহা, কি? কেন শুধু শুধু ওনাকে বিরক্ত করছো? এসো আমরা খাই। আচ্ছা, একটা কথা, চাচা জানের সাথে কথা বলেছো? কোন ব্যাপারে? কোন ব্যাপারে মানে? আমাদের বিয়ের ব্যাপারে। ও হ্যাঁ, চাচা বলেছেন যে এই তো দু একদিনের মধ্যেই সব কাজটা সেরে ফেলবেন। আসলে ওই আমার দেশে কেউ নেই তো, আর বাবা মাকে আসলে এই মুহূর্তে জানানো যাবে না। চাচা হচ্ছেন আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু। উনি যদি বাবাকে বুঝিয়ে বলেন তাহলে উনি ঠিকই মানবেন। বর্ষ, আমার এভাবে থাকতে মোটেও ভালো লাগছে না। আমি তোমার অনেক কাছে থাকতে চাই, অনেক কাছে। কাছেই তো আছে। তবে দূরত্ব অনেক। কি হলো? হ্যাঁ, কই না, কিছু না। আচ্ছা, তুমি গতকাল থেকে একই শার্ট পরে আছো কেন বলো তো? বিয়ের শেরওয়ানি পরবো তো, তাই শার্ট চেঞ্জ করতে ইচ্ছে করছে না। হয়েছে। আচ্ছা কোমল, এমন যদি হয় আমাদের পথ চলাটা শুরু হতে না হতে শেষ হয়ে যায়, তুমি কি অনেক কষ্ট পাবে? বর্ষ, এসব কি আবল তাবল বলছো? আমাদের পথটা আমরা শুরুই করলাম না। বর্ষ, তোমার কি হয়েছে বলো তো? মানে তুমি কি কারণে এসব বলছো? কিছু নয়, তুমি শুধু শুধু ভাবছো। না বর্ষ, আমি কেন জানি তোমাকে চিনতে পারছি না। মানে আমি যে মানুষটাকে চিনতাম, জানতাম, যে মানুষটাকে আমি ভালোবাসতাম, এই বর্ষ সেই মানুষটা না। আমার কেন জানি মনে হচ্ছে আমি ওই বর্ষকে হারিয়ে ফেলেছি। ভালোবাসা কখনো হারিয়ে যায় না কোমল। ভালোবাসার টানে মানুষটাকে আরো আগলে রাখে। আমি তোমার মাঝে বেঁচে থাকতে চাই, যতদিন ধরে ওই বুকে বইবে নিঃশ্বাস ততদিন। বর্ষ, আমি তোমাকে বুঝতে পারছি না, কেন বলো তো? আচ্ছা, এই সহজ মানুষটাকে এত কঠিন করে দেখছো কেন বলো তো? কোমল, আমি না ভাগ্য বিশ্বাস করি, তুমি করো? জানি না। আমি বিশ্বাস করি, আমি প্রচন্ড ভাগ্যে বিশ্বাস করি। যে মানুষটা ভাগ্যে বিশ্বাস করে, পূর্বে যা ঘটেছে আগামীতে যা ঘটবে চোখ বন্ধ করে ধৈর্যের সাথে মেনে নিতে হবে। এটাই বাস্তবতা, এটাই ভাগ্য। যে মানুষটা মেনে নিতে চায় না সে আসলে বোকা, আবেগী। সে জীবনকে ভালোবাসে না। জীবন মানেই তো জীবনটাকে সুন্দর করে সাজিয়ে রাখা, বাঁচিয়ে রাখা, যতদিন স্রষ্টার ডাক না আসে। বর্ষ, তুমি এসব কথা আমাকে কেন শোনাচ্ছ বলো তো? আচ্ছা, অভিমান কেন করছো বলতো?
আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি বাস্তবতা কি, জীবন কি। ধরো ফাগুনের আকাশ, হঠাৎ করে কোন একটা কালো মেঘ এসে যদি ঢেকে দেয়, এটা কিন্তু প্রকৃতির নিয়ম। এই নিয়ম কখনো কেউ ভাঙতে পারেনি, তুমিও পারবে না, আমিও না। তাই বলে কি ওই কালো মেঘের ভয়ে ফাগুনের রং দেখা ভুলে যাব? জীবনটা হঠাৎ বৃষ্টির মতো, কষ্টের বুকে দুপা রেখে চলতে হয় সুখের সন্ধানে। বর্ষ, তুমি তোমার এই কবিতা চর্চা বাদ দাও। শুনো, তুমি আমার আর আমি তোমার বুকে মাথা রেখে মরতে চাই। এটাই আমাদের ভাগ্য, আর এটাই বাস্তবতা। আমি এটাকে বিশ্বাস করি। সরি। তোমার অভিনয়ের পালা এবার শেষ করো, অনেক হয়েছে। খুব দ্রুতই আমাদের ফেরত যেতে হবে। কেন ভুলে যাচ্ছ? বিশেষ করুন, আমি অভিনয় করছি না। ওকে ওকে বোঝানোর চেষ্টা করছি। বাস্তবতা, জীবন। অভিনয় করছি না আমি। ওকে একটা কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হবে। আমি ওকে প্রস্তুত করছি সেই ঝড়ের জন্য, যে ঝড়ে ও নিজেকে আঁকড়ে রাখতে পারবে। আমার মনে হয় না সেটা তুমি পারবে। কোমল তোমাকে অত্যন্ত ভালোবাসে, তাই বলছি তুমি যত দ্রুত কোমলের থেকে দূরে চলে যাবে, কোমলের জন্যে তোমাকে ভুলে থাকাটাই সহজ হবে এবং তার জন্যই মঙ্গল হবে। কিন্তু আমি যে পারছি না, বিশ্বাস করুন পারছি না আমি। আপনি আপনি দয়া করে আমাকে একটু সাহায্য করুন না। আমিও পারবো না। মেয়েটির মুখের দিকে তাকালে আমার খুব মায়া হয়। দেখলাম আপনিও কিন্তু একই কথা বলছেন। তাহলে আমি কি করে পারবো বলুন তো? কি করে বলবো ওকে যে তোমার আমার পথটা আলাদা, আলাদা আলাদা পথের পথিক আমরা দুজন? কি করে বলবো? তোমাকে তো পারতে হবে, ভাঙতে হবে এই মায়ার শৃঙ্খল। আমি ওর মায়ের জালে আটকে আছি। আমি ছাড়াও অনেক বেশি অসহায়। কেন মিছে ভাবছো? যাকে আগলে রাখার কোনো ক্ষমতাই তোমার নেই। আমি এখন একটা শূন্য ভিটার মতো। দর্শ, তুমি ভেঙে পড়ছো, আবেগ তোমার উপরে ভর করছে, কিন্তু আবেগী হওয়ার কোনো সুযোগ তোমার নেই। কথাটা মনে রাখবে।
কি ব্যাপার? কি দেখছো? তোমাকে, তোমার কপালের টিপ, মুখখানা যেন শেষ বিকেলের সূর্যের মতো সমুদ্রের বুকে হেলে পড়ছে। আর সেই সমুদ্রের বুকটি হচ্ছে তুমি, যেখানে আমি হাজার হাজার বছর ধরে লুকিয়ে থাকতে চাই। বর্ষ, কি ব্যাপার? কি হয়েছে? কই না তো, চোখ চঞ্চল হবে না। বর্ষ, তাকাও আমার দিকে। তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ, তাই না? হ্যাঁ, তোমার মাঝে আমি লুকোতে চাই। তোর এই বুকের পাঁজরে লুকিয়ে থাকতে চাই আমি। আমার হৃদয়ের সবকটি দরজা জানালা বন্ধ, শুধুমাত্র তোমার জন্য। এই ঘরটি শুধু তোমার জন্য উন্মুক্ত। আচ্ছা, চাচাজান কি বলেছে বলো তো? চাচাজান চাচাজান বললো যে এত অস্থির হওয়ার কিছু নেই, খুব দ্রুত উনি খাঁচায় বন্দি করার ব্যবস্থা করবেন। আর কয়দিন বর্ষ? আরে বাবা, ধৈর্যের ফল মিষ্টি হয়। কেন ভুলে যাচ্ছ তুমি? না, আমার ধৈর্য বলতে কিছুই নেই। আর ওদিক দিয়ে ভাইয়া যেন কি করছে। ভাইয়া যদি কোনোভাবে আমাদের অ্যাড্রেস জেনে যায়। ভাইয়াকে তুমি চেনো না। বর্ষ, কি হলো? তুমি বুঝতে পেরেছো আমি কি বলেছি? হ্যাঁ, তুমি তুমি চিন্তা করো না। তোমার ভাইয়া আমার ঠিকানা কোনো দিন খুঁজে বের করতে পারবে না। বর্ষ, ও, আপনি তুমি মনে হয় ভুলে যাচ্ছ আমি তোমার চাকরি করতে আসিনি। আমার হাতে সময় খুবই কম। দেখুন, সবকিছু তো আর হিসেব করে হয় না। আমি আমি যতই ওর কাছ থেকে দূরে সরতে চাচ্ছি, ও ও আমাকে ততই কাছে টেনে নিচ্ছে। আপনি আমাকে একটু সময় দিন। আমি কথা দিচ্ছি, আমি যত দ্রুত সম্ভব ওর কাছ থেকে দূরে সরে যাব। বর্ষ, তুমি কেন বুঝতে পারছো না তুমি ওর থেকে অনেক 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 দূরে? তুমি ওকে যতই কাছে টানতে চাইবে ততই তোমার কষ্ট বাড়বে। তোমাকে তো ওকে ছেড়ে যেতেই হবে। আমি জানি, আমি জানি, আমি কোমলকে নিজের স্বপ্নটা দেখেছিলাম, ওটা এখন আসলে দুঃস্বপ্ন। আমি ওর হয়ে থাকতে চাই না, আমি ওর হয়ে থাকতে পারবো না। কিন্তু তারপরও আমি ওর সামনে দাঁড়িয়ে বলতে পারছি না যে যে আমি তোমার কেউ না। তুমি মিছে সময় নষ্ট করছো, বলতে পারছি না। আমি আমি ওর মুখের দিকে তাকালে সব ভুলে যাই। ওর ওই কাজল ছোঁয়া চোখের জল আমি আমি সহ্য করতে পারবো না। তাহলে তুমি পালিয়ে যাও। ও তাহলে মরে যাবে। আমি চাই না যে জীবনে ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে ও ওর জীবনের রীতি টানুক। আমি ওর জীবনে একটা
কালো গোলাপ ফুল হয়ে বেঁচে থাকতে চাই, যে ফুলের কোনো গন্ধ নেই, নেই কোনো ভালো লাগা। আমি ওর জীবনে সামান্য একটা স্মৃতি হয়ে বাঁচতে চাই। কতটা নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছ তুমি? কত বিশ্বাস আমার উপর। আর আমি প্রতিনিয়ত তোমার বিশ্বাসের উপর ছুরি চালাচ্ছি। আমি কি করে তোমাকে বোঝাবো বলো তো, যে কতটা নিষ্ঠুর আমি। আমার সাথে থেকো না, চলে যাও। না, আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি আমার সব কিছু। কি হলো, এখনো বলবে এই নিষ্ঠুর মানুষটাকে ছেড়ে চলে যেতে? কত ব্যথার ছুরি চালাবে, যেখানেই আঘাত করবে সেখানেই তুমি আছো। বর্ষ, একা একা দাঁড়িয়ে কি করছো? কিছু না। আচ্ছা শোনো না, আমি ঠিক করেছি চাচা জানের সাথে আমি নিজেই কথা বলবো। তুমি চাচা জানের সাথে কি কথা বলবে? আমাদের বিয়ের ব্যাপারে। কারণ আমার মনে হচ্ছে তুমি চাচা জানকে বুঝিয়ে কিছুই বলনি, আর তাই আমি নিজে তাকে বুঝিয়ে বলবো আমার সমস্যার কথা। তা কি বুঝিয়ে বলবে শুনি? বলবো বর্ষকে আমি অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, আর তাই আমাদের শুভ কাজটা যাতে তাড়াতাড়ি সেরে ফেলে, আর তাকে আমাদেরকে হেল্প করতে বলবো। এসব কথা তুমি চাচা জানকে বলবে? আমি না বলে কে বলবে? মানে আমার বড় ভাইকে ডেকে এনে বলবো তাকে বলার জন্য? আচ্ছা, তুমি বুঝতে পারছো না কেন? সে আমাদের রিলেশন মেনে নেয়নি বলেই তো আজকে আমি তোমার বাড়িতে। কোমল, আস্তে আস্তে চাচা জান শুনবে। শুনুক না, একটা অবিবাহিত মেয়ে এই বাড়িতে পড়ে আছে, এটা সে দেখছে না? আর সে তো আমার সাথে ঠিকভাবে কথাই বলে না। বর্ষ শোনো, আমি এখানে তোমার সাথে রুম শেয়ার করতে আসিনি, আমি আমার জীবনটাকে শেয়ার করতে এসেছি। তুমি বুঝতে পারছো না কেন? আমার এভাবে থাকতে খারাপ লাগছে, আমার নিজেকে ছোট মনে হচ্ছে। আমি আজ রাতে চাচা জানের সাথে কথা বলবো, প্রমিস। আপনি এখানে? আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমি জানি তুমি কি বলতে এসেছো। বাহ, তাহলে তো আপনি জেনেই গেছেন। এখন তাহলে বলুন, আমি কি করব? তুমি সরাসরি বলে দাও এ বিয়ে তুমি করতে পারছো না। এটা তো পুরনো কথা। তাহলে তুমি বলে দাও তুমি তাকে ভালোবাসো না। এতদিন যা কিছু করেছো সম্পূর্ণটাই অভিনয় ছিল। আপনি সব কি বলছেন? আমি এভাবে বলবো
কিভাবে বলতে চাও? জানি না, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে এসব কথা বলার সাহস আমার নেই। আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? ও, আপনি কি করে বুঝবেন? আপনার তো এসব বোঝার কথাও না। আমি বুঝতেও চাই না। আজ রাতটাই শুধু তোমার হাতে আছে। তুমি এখন ভেবে দেখো কি করবে। চাচার সাথে কথা বলেছো? কি ব্যাপার, চুপ করে আছো যে? চাচার সাথে কি কথা হয়েছে? চাচা যেন বলেছে হুম, কি বলেছে? কি ব্যাপার, কথা বলছো না কেন? চাচান কি বলেছে বলো আমাকে। চাচা যেন বলেছে আরো কয়েকটা দিন। না, আমার সাথে অভিনয়টা করলে কি দরকার ছিল? আমি তোমাকে বিশ্বাস করে আমার ফ্যামিলি ত্যাগ করেছি। আমার নিজের বাড়ি রেখে আমি তোমার বাড়িতে এসে উঠেছি। এই তোমার প্রতিদান? আচ্ছা বর্ষা, আমাকে একটা কথার উত্তর দিবে? আমি এত কিছু করেও কি তোমার তোমার লাইফে এতটুকু জায়গা করতে পারিনি? আমার 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 বিশ্বাসের কি কোনো দাম নেই তোমার কাছে? দাম কেন থাকবে? তুমি তো আমাকে কোনোদিন ভালোবাসোনি। ভুলটা আমার যে আমি তোমাকে বিশ্বাস করে আমার ফ্যামিলি ত্যাগ করেছি। তুমি আমার সাজানো বাগানটাতে আগুন জ্বালিয়ে দিলে, পুড়ে ছাই ছাই করে দিলে। কেন বর্ষ, কেন? কমল, খবরদার, তোমার ওই মুখের একটা শব্দ আমার কানে আসুক আমি চাই না। তুমি একটা চিট, তুমি একটা ফ্রড। বাস। আরে একটা বাজে শব্দ উচ্চারণ করবে না তুমি। আমি তোমার বিশ্বাস ভাঙিনি, কোনো ছলনা আমি তোমার সাথে করিনি। আমি তোমাকে ভালোবাসতাম, এখনো বাসি। বাহ, অভিনয় করলে তুমি ভালোই করতে। তুমি এখনো বলছো যে তুমি আমাকে ভালোবাসো। তুমি বুঝতে পারছো না কোমল। হ্যাঁ, আমি এখন তোমার পুরোটাই বুঝতে পেরেছি। তুমি বুঝতে পারোনি কোমল। আমি চাইলেই তোমার সাথে থাকতে পারবো না। কেউ পারেনি, আমিও পারবো না। কেন?
পৃথিবীর কোন শক্তি তোমার পায়ে শিকল দিয়ে রেখেছে শুনি? কোমল, তুমি যে বর্ষকে জানতে, চিনতে, ভালোবাসতে, বিশ্বাস করতে, সে আর তোমার পাশে নেই। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। তোমার আর বর্ষের মধ্যে কতটুকু পার্থক্য। না, তুমি কিছু বুঝতে পারোনি। কোমল, তোমার বর্ষ আর বেঁচে নেই। ওই দিন কাজী সাহেবকে গাড়িতে করে নিয়ে আসার সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। তোমার সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে রক্ত মাংসে গড়া কোনো মানুষ না। বিশ্বাস করো কমল, আমি সত্যি বলছি। তোমার বর্ষ এখন মর্গে। আর আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে যাও ওই হাসপাতালে গিয়ে নিজের চোখে দেখে এসো। আমার হাতে আর সময় নেই, আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকতে পারছি না। এবার আমাকে বিদায় দাও। তোমার চোখের জল আমি আমি শুতে পারছি না। না না, তুমি মিথ্যে বলছো। আমার বর্ষ আমাকে কথা দিয়েছে, ও আমাকে ছেড়ে যেতে পারে না। ও আমাকে কথা দিয়েছে আমাদের বিয়ে হবে, আমাদের ছোট্ট একটা সংসার হবে। তুমি সব মিথ্যে বলছো। না কোমল, আমি সত্যি বলছি। তোমার পাশে থাকার লোভ আমাকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে, কিন্তু কি করবো বলো? ভাগ্যকে তো মেনে নিতেই হবে না? এবার আমাকে তুমি বিদায় দাও। ওই চোখ দুটো বন্ধ করো। তুমি তাকিয়ে থাকলে আমি 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 বিদায় নিতে পারবো না। আমাকে যে ফিরতে হবে। বর্ষ, তুমি কি বলছো? তুমি আমাকে রেখে কোথায় যাবে বর্ষ? তুমি তুমি আমাকে রেখে চলে যাবে? বর্ষ, এ হতে পারে না। তুমি এ হতে পারে না বর্ষ। বর্ষ, এটা হতে পারে না বর্ষ। বর্ষ,